আদর্শের সাজানো সংসার ভেঙে যায় যখন সে জানতে পারে তার স্ত্রী একজন জিগোলো ভাড়া করে। তার বিশ্বাস ভেঙে যায় এবং তার সম্মান ধুলোয় মিশে যায়। প্রতিশোধের আগুনে জ্বলে সে নিজেই সেই অন্ধকার জগতের অংশ হওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই নতুন পথে পা দিয়ে সে কি তার জীবনের সবটুকু ফিরে পাবে নাকি আরও কিছু হারাবে? এক সাধারণ মানুষের অসাধারণ প্রতিশোধের গল্প। হ্যালো প্রিয়জনেরা, স্বাগত আপনাকে সিনেম্যাক্স বিডের আরেকটি নতুন ভিডিওতে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ রঙিন। সিরিজটির আইএমডিবি রেটিং 6.1 আউট অফ 10। তাহলে গাইস কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, যদি আপনার এই ধরনের সাসপেন্স থ্রিলার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর কমেন্ট করে জানান আপনার প্রিয় সিরিজের নাম। আমরা চেষ্টা করব সেই সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে আসতে। গাইস, গল্পের শুরু আদর্শ নামের এক নিরীহ সাদাসিধে মানুষকে দেখিয়ে। সে একজন লোকের সাহায্যে একটা অনলাইন প্রোফাইল তৈরি করছে যেখানে সে প্রতি ঘন্টার জন্য 15,000 টাকা চার্জ করবে বলে জানাচ্ছে। এই প্রোফাইলটি কিসের জন্য তা ধীরে ধীরে গল্পে প্রকাশ পাবে। আদর্শ আসলে উজালা আয়না নামের একটা ছোট সংবাদপত্রের জন্য কাজ করে, কিন্তু সে আর তার বন্ধু নবীন আশা করে যে তাদের নতুন এই ব্যবসা দ্রুত সফল হবে। আদর্শ তার পরিবারকে খুব বেশি সময় দিতে পারে না, তাই নবীন তাকে বলে তাড়াতাড়ি বাড়ি যা। নবীন চলে যাওয়ার কিছুক্ষণ পর জ্যোতি নামের এক কর্মচারী আদর্শের কেবিনে আসে। সে জানায় আগামীকাল পুলিশ একটা পতিতালয়ে রেড দিবে এবং তাদের এই খবরটি কভার করা উচিত, কিন্তু তাদের সিনিয়ররা বলেছে তাদের কাছে টাকা নেই। তখন আদর্শ জ্যোতিকে কিছু টাকা দিয়ে বলে, তুমি গিয়ে তোমার কাজ করো এবং একটা ভালো রিপোর্ট বানিয়ে নিয়ে এসো। আদর্শ যখন বাড়ি পৌঁছায় তখন অনেক রাত হয়ে যায় এবং তার স্ত্রী নয়না ঘুমিয়ে পড়ে। নয়না তাকে দেখে বলে, তোমার জন্য খাবার গরম করে দেয়, কিন্তু আদর্শ বলে আমি অফিসেই খেয়ে এসেছি। সে নয়নাকে তাড়াতাড়ি শুয়ে পড়তে বলে, কারণ তাকে পরের দিনের জন্য একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে। পরের দিন সকালে নয়না আদর্শের নোংরা জুতো পরিষ্কার করে দেয়। আদর্শ সেই ভেজা জুতোই পরে। নয়না বলে মিটিংয়ের জন্য ফর্মাল শু পরা উচিত ছিল, এতে ভালো ইমপ্রেশন পড়তো। আদর্শ উত্তর দেয়, যদি জুতা দিয়ে ইমপ্রেশন তৈরি হতো তাহলে মস্তিষ্কের কী দরকার ছিল। নয়না বলে, বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা না নিয়ে তুমি বরং বাবার কাছ থেকে টাকা নাও। আদর্শ উত্তর বলে, আমি পেশাদার এবং ব্যক্তিগত জীবনকে মেশাতে চাই না। এরপর দুজনেই নিজেদের কাজের জন্য বেরিয়ে পড়ে। নয়না তার বাবার ব্লাড ব্যাংকে কাজ করে। রাস্তায় আদর্শের ভাগ্নে যতীন তাকে ফোন করে জানায় যে তার একটা টিকটক কনসার্টের পাস দরকার, যা আদর্শের অফিসে আছে। আদর্শ বলে, ওটা আমার বাড়ির ফ্রিজের ওপর রাখা আছে। সে যতীনকে বলে, এরপর থেকে আমাকে এভাবে ভিডিও কল করবি না। এরপর আদর্শ তার অফিসে বিনিয়োগকারীদের কাছে প্রেজেন্টেশন দেয়। সেখানে মেহক এবং তার বাবা উপস্থিত ছিল। এই বিনিয়োগকারীরা আসলে একটা তেলের ব্যবসার মালিক। মেহক বলে, এখনকার যুগ তো অ্যাপসের যুগ, লোকে এক সপ্তাহ পুরনো খবর নয়, 1 সেকেন্ডে পুরো খবর চায়। প্রেজেন্টেশনের সময় আদর্শের ফোনে বারবার একটা অজানা নম্বর থেকে কল আসতে থাকে, যা তাকে কিছুটা ঘাবড়ে দেয়। বিনিয়োগকারীরা তাকে বাইরে অপেক্ষা করতে বলে। এরপর আদর্শ এবং নবীন বাইরে অপেক্ষা করার সময় যতীনের কাছ থেকে আদর্শের কাছে একটা ভিডিও আসে। ভিডিওটি দেখে আদর্শ জানতে পারে যে তার স্ত্রী নয়না বাড়িতে অন্য একটা ছেলের সঙ্গে সময় কাটাচ্ছে। এটা দেখে আদর্শের ঘাম ঝরতে শুরু করে। সে বিনিয়োগকারীদের সিদ্ধান্ত না শুনেই সেখান থেকে চলে যায়। সে যখন বাড়িতে পৌঁছায় তখন যতীন এবং তার ভাই নিতিন সেখানে আগেই উপস্থিত ছিল। আদর্শ যতীনের ফোন থেকে ভিডিওটি ডিলিট করে এবং তাদের দুজনকে চলে যেতে বলে। এরপর সে বাড়ির ভেতরে আসে এবং তার স্ত্রী নয়নাকে সানি নামের একটা ছেলের সাথে দেখে। আদর্শকে দেখা মাত্র সানি পালিয়ে যায়। আদর্শ যতীন এবং নিতিনের স্কুটিতে চড়ে সানির পিছু নেয়, কিন্তু মাঝপথে পেট্রোল শেষ হয়ে যায় আর সানি পালিয়ে যায়। আদর্শ যখন বাড়িতে ফিরে আসে তখন দেখে নয়না পোশাক বদলে ফেলেছে, কারণ তার বাবা এসেছে। সে ভাবে নয়না হয়তো খুব ভালো নেই, তাই সে মেয়ের সাথে দেখা করতে এসেছে। সে দেখে আদর্শের হাতে আঘাত লেগেছে। আদর্শ বলে অফিসে লেগেছে। নয়নার বাবা মজা করে বলে, এত ছোট একটা খবরের কাগজের পেছনে এত কষ্ট করার কি দরকার? শুনলাম তুমি লোনের জন্য আবেদন করেছ, কত টাকা দরকার? আমার কাছ থেকে নিতে। আদর্শ রাগে তার স্ত্রীর দিকে তাকায়, কিন্তু নয়না তখন মুখ দেখানোর মতো অবস্থায় ছিল না। আদর্শ একা বসে বারবার সেই ভিডিওটি দেখতে থাকে। তার হাত কাঁপতে থাকে এবং সে রাগে তার ফোনটি ভেঙেই ফেলে। তখনই তার মনে পড়ে যে সানি তার পোশাক পরে পালায়নি, তাই সে আবর্জনার স্তূপে গিয়ে সানির জামাকাপড় খোঁজে এবং সেখানে তার খাট পায়। সেই ঠিকানা অনুসরণ করে সে একটা মাংসের দোকানে পৌঁছায়। দোকানটি সানির বাবা চালায়। সানি আদর্শকে দেখা মাত্রই অবাক হয়ে যায়। আদর্শ নিজের জন্য কিছু মাংস প্যাক করতে বলে, কিন্তু সানি মাংস কাটতে জানে না, তাই তার বাবা বারবার তাকে বকাঝকা করতে থাকে। আদর্শের কাছে তখন টাকা ছিল না, তাই সে জিজ্ঞেস করে আশেপাশে কোনো এটিএম আছে কিনা এবং রাস্তা দেখানোর জন্য সানিকে তার সাথে যেতে বলে। সানি কিছুটা ঘাবড়ে যায়। তার বাবা তাকে বলে, যা ভাইয়ের সাথে যা, কিছু তো কর।
যেই তারা বাইরে আসে সানি একটা ছুরি দেখিয়ে পালিয়ে যায়। আদর্শ এক ছেলের সঙ্গে দেখা করে যে তাকে একটা বন্দুক দেয়, কিন্তু যখন সেই ছেলেটি ভাবে আদর্শ এই বন্দুক দিয়ে সত্যি সত্যি কাউকে মেরে ফেলবে, তখন সে বন্দুকটি দিতে রাজি হয় না। আদর্শ চিৎকার করে বলে, কি ভেবেছিস আমি খুন করতে পারবো না? এত নিরীহ ভাবিস না। সে ছেলেটির কাছ থেকে জোর করে বন্দুকটি নিয়ে নেয় এবং রাত হয়ে গেলে আদর্শ আবার সেই মাংসের দোকানে যায় এবং চুন্নু নামের এক ব্যক্তিকে বলে, সকালে আমি বেশি টাকা দিয়েছিলাম, আমার টাকা ফেরত চাই। সেই ছেলেটি সানি কোথায় থাকে তার ঠিকানা বলে দেয়। এরপর আদর্শ একটা হোটেলে পৌঁছায়। সানিকে অনুসরণ করে আদর্শ একটা ঘরে ঢুকে পড়ে, যেখানে রেনু নামের একজন মহিলা তার জন্য অপেক্ষা করছিল। আদর্শ বন্দুক বের করে ভিতরে যায় এবং সানি যেই বাইরে আসে সে আদর্শকে দেখে ভয় পেয়ে যায়। আদর্শ রেনুকে বলে, এই ছেলেটি আপনার সাথেও প্রতারণা করছে, ও অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। রেনু তাকে ঠান্ডা হতে বলে এবং জানায়, আমার স্বামী মারা গেছে, তাই আমি এই ছেলেকে ডেকেছি। আদর্শ বলে, আমার স্ত্রীর সাথে ওর সম্পর্ক আছে, ও আপনাকেও ধোঁকা দিচ্ছে। তখনই আসল সত্য বেরিয়ে আসে যে সানি আসলে একজন জিগোলো। সে মহিলাদের আনন্দ দেয় এবং বিনিময়ে টাকা পায়। সানি বলে, চাইলে আপনি নয়নাকেও জিজ্ঞেস করতে পারেন। আদর্শ খুব রেগে যায়, কিন্তু তার বন্দুক চালানোর সাহস হয় না। সে বন্দুকটি ছুঁড়ে ফেলে দেয় এবং সানির সাথে মারামারি শুরু করে। রেনু সেখান থেকে পালিয়ে যায়। তখনই সেখানে আবার পুলিশ রেড করতে আসে আর তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। এরপর সবাইকে গ্রেফতার করে নিয়ে যায়। এদিকে জ্যোতিও সেই খবর কভার করার জন্য সেখানে এসেছিল, কারণ তাকে এই কাজই দেয়া হয়েছিল। পুলিশ স্টেশনে ইন্সপেক্টর আদর্শকে জিজ্ঞাসাবাদ করে যে তারা দুজন এক ঘরে কি করছিল। আদর্শ বলে, আপনি যা ভাবছেন এমন কিছুই না, কিন্তু পুলিশ তাদের কোনো কথা না শুনে বলে, তুমি ওর উপরে উঠে কি করছিলে? আদর্শ বলে, আমাদের মধ্যে এমন কিছুই ছিল না। যাই হোক, আদর্শ টাকা দিয়ে নিজেকে এবং সানিকে ছাড়িয়ে নেয়। সানি আদর্শকে ধন্যবাদ জানায়। সানি আদর্শকে বলে, যদি প্রতিশোধ নিতে চান তাহলে আমাকে থাপ্পড় মারতে পারেন। আমরা আমাদের ক্লায়েন্টদের সাথে ইমোশনালি কানেক্ট হই না, এই কাজের জন্য আমরা টাকা পাই। আদর্শ চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে এবং বলে, 8 বছরের সংসার তুই নষ্ট করে দিলে। নয়না তোকে কত টাকা দিয়েছিল? আমি এখনো বুঝতে পারছি না নয়না তোর মধ্যে কি দেখতে পেল। সানি বলে, আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলছি আর আপনি আমাকে গালি দিচ্ছেন। সে বলে, আমি 1 ঘন্টায় 10,000 টাকা পাই। সে আমাকে বুক করেছিল, আমি তার কাছে যাইনি। এটা বলে সানি সেখান থেকে চলে যায়। এরপর আদর্শ বাড়ি গিয়ে নয়নাকে মেসেজ করে, আমি বাইরে আছি। নয়না আদর্শের সাথে দেখা করতে বাইরে আসে। আদর্শ তাকে জিজ্ঞেস করে, তুমি জানো কেমন মহিলারা জিগালো ভাড়া করে? তুমি তাকে কত ঘন্টার জন্য বুক করেছিলে? নয়না কোনো উত্তর দেয় না এবং চলে যেতে শুরু করে। তখনই সে ঘুরে আদর্শকে প্রশ্ন করে, কোন ধরনের স্বামীর স্ত্রী এমন কাজ করে? আদর্শ তার অফিসে ফিরে আসে এবং সেখানে বসে মদ খেতে শুরু করে। সে তার স্ত্রীর ছবি দেখতে থাকে এবং অনেক কষ্ট পায়। এরপর সে অনলাইনে জিগুলো লিখে সার্চ করে এবং সে একটা বিজ্ঞাপন দেখতে পায় আর সেখানে একটা নাম্বার ছিল। তখন সে ওই নম্বরে ফোন করে বলে, আমি জিগুলো হতে চাই। নয়না এবং সানি একে অপরের সাথে ঘনিষ্ঠ হওয়ার এই দৃশ্য আদর্শের মন থেকে কিছুতেই দূর হচ্ছিল না। সে অফিসেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে নবীন তাকে জাগিয়ে তোলে এবং জিজ্ঞেস করে, গতকাল কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে? আদর্শ উত্তর দেয়, কিছু জরুরি কাজ ছিল। নবীন জিজ্ঞেস করে, মিটিংয়ের চেয়েও বেশি জরুরি? আদর্শ কিছু বলে না। তখনই তার ফোনে একটা অজানা নম্বর থেকে কল আসে। তাকে জিজ্ঞাসা করে, আপনি কি যেগুলো হতে চান? আদর্শ ভয়ে ফোন কেটে দেয় এবং বলে, রং নাম্বার। আসলে সে গত রাতে নেশার ঘুরে ফোন করেছিল, কিন্তু এখন তার মন বদলে গেছে। আদর্শ যেই বাইরে আসে সেই ছেলেটার সাথে তার দেখা হয়ে যায়, যার কাছ থেকে সে বন্দুক ভাড়া নিয়েছিল। ছেলেটি একজন গুন্ডাকে নিয়ে এসেছিল এবং তারা তাদের বন্দুক ফেরত চাচ্ছিল, কিন্তু আদর্শের কাছে সেই বন্দুকটি নেই। সে বলে, বন্দুকটি এখন আমার কাছে নেই, সম্ভবত সানি হোটেল থেকে চুরি করে নিয়ে গেছে। আদর্শ সানির সাথে দেখা করতে যায়। সানি তাকে বাইকের পেছনে বসতে বলে আর দ্রুত একটা গুদামে নিয়ে যায়। মনে হয় তাদের মধ্যে মারামারি হবে, কিন্তু মারামারি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। সানি বলে, আমার কাছে বন্দুক নেই, বন্দুকটি আমার বন্ধুর কাছে আছে। এরপর সে আদর্শকে হুমকি দেয়, এভাবে আমার সাথে দেখা করতে আসবে না। আদর্শ বলে, তোর নোংরা গলিতে ঘোরার কোনো শখ নেই আমার। এরপর সে সানির নম্বর তার ফোনে সেভ করে এবং বলে, বন্দুক তৈরি রাখিস, নয়তো যাদের বন্দুক তারা মাংস নয় মানুষ কাটে, তাদেরকে তোর কাছে পাঠিয়ে দেব। আদর্শ তার বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িটি ফাঁকা দেখে তার খুব খারাপ লাগে। এরপর সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জামা কাপড় খুলে নিজেকে দেখতে থাকে। সম্ভবত এখন সে সত্যিই জিগোলো হওয়ার কথা ভাবছিল। তখনই নয়না ফিরে আসে এবং বলে, পোশাক পরে নাও। আদর্শ তাকে বলে, সেই ছেলেটিকে তো তুমি পোশাক ছাড়া দেখার জন্য টাকা দিয়েছিলে, আর আমাকে তো বিনামূল্যেও দেখছো না। এরপর তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় এবং আদর্শ বলে, তুমি তো শুধু তোমার বাবার টাকায় ফুর্তি করো। ব্লাড ব্যাংকে কাজ করার বাহানায় তুমি সেখানে বসে অনলাইনে জিগোলোদের দেখো। তোমার লজ্জা করলো না নিজের বিছানায় সেই ছেলেটির সাথে মজা করতে?
নয়না বলে এই বিছানায় আমারও অধিকার আছে। রাগের মাথায় সে বাড়ি ছেড়ে চলে যায়। আদর্শ বিছানার তোষকটি বাড়ি থেকে বাইরে নিয়ে আসে এবং তার গাড়ির পেছনে বেঁধে রাস্তায় ঘোরায় এবং শেষে নদীতে ফেলে দেয়। এরপর সে আবার সেই নম্বরে ফোন করে বলে, আমি জিগোলো হতে প্রস্তুত। তখন ওপাশ থেকে উত্তর আসে, আপনাকে প্রথমে 5,000 টাকা এন্ট্রি ফি হিসেবে দিতে হবে এবং আপনার একটা সাম্প্রতিক ছবিও পাঠাতে হবে। নয়না তার বাবার বাড়ির সামনে পৌঁছালেও ভেতরে ঢোকার সাহস পায় না। তাই সে বন্ধু ভাবনাকে একটা ঘর ভাড়া নিয়ে দেওয়ার জন্য ফোন করে, কিন্তু সেখানেও তার ভাগ্য তাকে সঙ্গ দেয় না। এদিকে আদর্শ তার প্রথম ক্লায়েন্ট পায়। সে ভালোভাবে তৈরি হয়ে একটা হোটেলে পৌঁছায়, কিন্তু সেখানে একজন লোক ছিল যে প্রথমে তার একটি ইন্ট্রোডাকশন ভিডিও রেকর্ড করতে চায়, কারণ ক্লায়েন্ট প্রথমে সেই ভিডিওটি দেখতে চেয়েছিল। ভিডিওতে আদর্শ খুব বেশি ঘাবড়ে যাচ্ছিল। লোকটি স্পষ্ট বলে দেয়, আমি আপনাকে দেখেই ভেবেছিলাম যে আপনার দ্বারা এটা হবে না। এরপর আদর্শ বাথরুমে যায় এবং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ইন্ট্রোডাকশন অনুশীলন করে। সে যখন বাইরে আসে তখন সেখানে আরও একজন লোক আসে। সে জানায় যে তারা আদর্শকে অপহরণ করেছে এবং তাকে ছাড়ার বিনিময়ে টাকা চায়। অন্যদিকে নয়না একটা হোটেলে উঠলে সানি তার সাথে দেখা করতে আসে। অপহরণকারীরা কমপক্ষে 5 লাখ টাকা দাবি করে। আদর্শ বলে, আমার কাছে এত টাকা নেই, আমি তো একজন সামান্য সাংবাদিক। তখন তারা তাকে মারধর করতে শুরু করে। সানি তার বন্দুকটি নয়নাকে দিয়ে বলে, এটা আদর্শকে দিয়ে দিও। কিন্তু নয়না বলে, ওর মতো বলদ বন্দুক দিয়ে কি করবে। তখন সানি উত্তর দেয়, আপনি হয়তো আপনার স্বামীকে ভালোভাবে চেনেন না। অপহরণকারীরা আদর্শকে বেঁধে রাখে এবং নিজেদের মধ্যে আলোচনা করে যে কি করবে। একজন লোক 2 টুকরো পিৎজা নিয়ে বাথরুমে যায় এবং আদর্শকে খেতে দেয়। সে বলে, আপনার কাছে যত টাকা আছে তাতেই ব্যাপারটা মিটিয়ে নিন। আদর্শ বলে, আমার কাছে কোনো টাকাই নেই, আপনারা তো আমার অ্যাকাউন্ট দেখেছেন। লোকটি বলে, আরও অনেক লোক আসবে, তাই এখানেই ব্যাপারটা শেষ করুন। এমন কেউ কি আছে যে আপনাকে সাহায্য করতে পারে? আদর্শ তাদের সানির নম্বর দেয়। সানিকে ফোন করা হলে সে আদর্শের সাথে কথা বলে। আদর্শ তাকে প্যারাডাইজ হোটেলে ডাকে। সানি সেখানে পৌঁছাতে অপহরণকারীরা তাকেও ধরে ফেলে। রাগে সানি তার বন্দুক বের করে, কিন্তু আদর্শ তার থেকে বন্দুকটি কেড়ে নেয়। এরপর তারা দুজন মিলে সব অপহরণকারীকে মারধর করে এবং সেখান থেকে বেরিয়ে আসে। বাইরে আসার পর আদর্শ সানিকে জিজ্ঞেস করে, যেগুলো কিভাবে হতে হয়। সানি বলতে রাজি হয় না। আদর্শের অনেক জোরাজুরিতে শেষ পর্যন্ত বলে, একজন মহিলা আছে যার জন্য সে কাজ করে। আদর্শ তাকে ইন্ট্রোডাকশন ফি দেয় এবং বলে, আমাকে কাজ নিয়ে দে, আমি যা রোজগার করব তার 10% তোকে দেব। সানি রাজি হয়েছে এবং জিজ্ঞেস করে, কি গ্যারান্টি আছে যে এরপরে আপনি আমার পিছু ছাড়বেন? আদর্শ বলে, কোনো গ্যারান্টি নেই। পরের দিন সকালে মদের হ্যাংওভার নিয়ে নয়নার ঘুম ভাঙে এবং সে তার বাবার বাড়িতে পৌঁছায়। এদিকে আদর্শ সানির বলে দেয়া ঠিকানায় পৌঁছায়। আদর্শ সিতারা কালেকশন নামের একটা দোকানে যায়। সেখানেই তার সাথে সিতারা নামের একজন মহিলার দেখা হয় যে সেই দোকানের মালিক। সে জানে যে আদর্শ একজন সাংবাদিক, কিন্তু আদর্শ বলে, আমি এখানে কোনো খবরের জন্য আসিনি। সবকিছু শোনার পর সিতারা আদর্শের কাছে ক্ষমা চায় এবং বলে যে আপনার সাথে যা হয়েছে তা খুব খারাপ। সানি যা করেছে ভুল করেছে, কিন্তু বিষয়টা আপনি একটু স্মার্টলি হ্যান্ডেল করুন, কারণ আপনি একজন ভদ্রলোক। আদর্শ উত্তর দেয়, এই ভদ্রতাই তো আমার জীবনকে নষ্ট করেছে, আমি আর ভদ্র হয়ে থাকতে চাই না। সিতারা আদর্শকে অনেক বোঝায় যে তার এসবের মধ্যে জড়ানো উচিত নয়। আদর্শ বলে, আমাকে এটা করতেই হবে। সিতারা বলে, ঠিক আছে, আমি কিছুদিন ভাবি, তারপর আপনাকে জানাবো। এরপর সিতারা সানিকে বকাঝকা করে যে কিভাবে এই গোলমালটা হলো। রেনুকে একটা সস্তা হোটেলে নিয়ে যাওয়ার কি দরকার ছিল। সানি ক্ষমা চেয়ে বলে, পরের বার থেকে এমন হবে না। সে জিজ্ঞেস করে, আপনি আদর্শের ব্যাপারে কি ভাবলেন? এদিকে আদর্শ তার অফিসে সিতারা কালেকশনের প্রোফাইল দেখছিল, যেখানে সানিরই ছবি ছিল, অর্থাৎ সে তাদের পোশাক পরে মডেলিং করে। তখনই জ্যোতি আসে এবং হোটেলে হওয়া রেইডের কিছু ছবি দেখায়। আদর্শ ছবিগুলো দেখেই কিছুটা বিচলিত হয়ে যায়, কারণ সেখানে তার নিজেরও ছবি ছিল। জ্যোতি এই খবরের গভীরে যেতে চায়, কিন্তু আদর্শ তাকে বলে, তুমি আপাতত শহরের আসল সমস্যাগুলো, বিদ্যুৎ, জল এবং সাধারণ মানুষের এই ধরনের সমস্যাগুলোর দিকে মনোযোগ দাও। কিছুক্ষণ পর সানি আদর্শের সাথে দেখা করতে আসে এবং জানায় যে আপনার ইন্টারভিউ হয়ে গেছে, এবার অনুশীলনের সময়। আদর্শ গাড়িতে বসে জানালা বন্ধ করতে বলে এবং জিজ্ঞেস করে, আমি কি সিলেক্ট হয়েছি? সানি বলে, আপাতত না, এখন আপনার পরীক্ষা হবে, STD, HIV ইত্যাদির। তারপর ওরা মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে যায়। সন্ধ্যায় আদর্শ যখন বাড়িতে ছিল তখন সিতারার ফোন আসে। সে বলে, বৃহস্পতিবার আপনাকে একটা ট্রায়ালের জন্য যেতে হবে, এর জন্য আপনি কোনো টাকা পাবেন না। সানি আপনাকে বিকেল 4:30টায় নিতে আসবে। আদর্শ তখন রান্না করছিল। সেই সময়ই কুকার ফেটে যায় এবং সব খাবার রান্না করে ছড়িয়ে পড়ে যায়। সিতারা সানিকে বুঝিয়ে দেয় যে তোমাকে আদর্শকে লোকেশনে পৌঁছে দিতে হবে এবং যতক্ষণ না কাজ শেষ হয় বাইরে অপেক্ষা করতে হবে, আর কাজটা যেন ঠিকঠাক হয়। এরপর নিজেকে ফিট রাখার জন্য আদর্শ পরের দিন সকালে দৌড়ায় এবং তারপর ফেস মাস্ক লাগিয়ে বিশ্রাম নেয়। আদর্শ এখন পুরোপুরি প্রস্তুত।
অবশেষে সময় এসে যায় এবং সে সানির সাথে সেই লোকেশনের দিকে রওনা হয়। রাস্তায় আদর্শ সানিকে জিজ্ঞেস করে এই নতুন গাড়িটা কার। সানি হেসে উত্তর দেয়, আমার কাছে যা কিছু আছে সবই ধনী মহিলাদের দেয়া, এটাই এই কাজের সুবিধা, আপনিও পাবেন, শুধু এই পরীক্ষাটি পাশ করে নিন। সেখানে আদর্শ তার প্রথম ক্লায়েন্ট নিকি নামের একজন মহিলার সাথে দেখা করে। মহিলাটি প্রথমে তাকে একটা পানীয় দেয় এবং তারপর ফোনে কারোর সাথে কথা বলতে শুরু করে। ফোনে কথা বলা শেষ হওয়ার পর সে আদর্শের নাম জিজ্ঞেস করে। আদর্শ বলে এজে। এরপর মহিলাটি বলে পোশাক খুলে ফেলো। আদর্শ কিছুটা ঘাবড়ে যায়। যেই সে তার শার্ট খুলতে যাবে ভয়ে তার শরীর কাঁপতে শুরু করে এবং সে বাথরুমে চলে যায়। সে আয়নায় নিজেকে দেখে, গভীর শ্বাস নেয় এবং নিজেকে বোঝায় তুমি এটা করতে পারো। কোনো মতে নিজেকে সামলে সে বাইরে আসে। মহিলাটি তাকে বলে মেসাজ করো, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই আদর্শের বুক ধরফর করতে শুরু করে। হঠাৎ তার স্ত্রী নয়নার কথা মনে পড়ে যায় এবং সে ভাবতে থাকে নয়না তার সাথে এমনটা কিভাবে করতে পারলো। সে কাঁদতে শুরু করে। সে জোরে জোরে চিৎকার করতে থাকে এবং নিকি ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু আদর্শের অবস্থা দেখে সে সেখানে থেমে যায় এবং তাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু আদর্শ তখন বেসামাল হয়ে পড়েছিল এবং মদের প্রভাব ও মনের কষ্ট তাকে পুরোপুরি নাজেহাল করে দেয়। সে চিৎকার করতে থাকে এবং জোরে জোরে কাঁদতে থাকে। মহিলাটি ভয়ে হোটেল থেকে পালিয়ে যায়। এদিকে নয়না তার বাবার বাড়িতে পৌঁছায় এবং চুপচাপ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সে দেখে তার বাবা মা নিজেদের মধ্যে কিছু কথা বলছিল। বাবা বলছিলেন নয়না আদর্শকে ছেড়ে এখানে কেন এসেছে, আদর্শ তো তাকে অনেক সাহায্য করেছে। মা বলে কে জানে নয়না কি চায়। নয়না পেছন থেকে সবকিছু শুনে নেয়। এরপর সে এমন নাটক করতে শুরু করে যেন সে আদর্শের সাথে ফোনে কথা বলছে এবং খুব ভালোবাসার কথা বলছে। এটা দেখে মায়ের সন্দেহ হয়। তিনি ভাবে নয়না তো এত ভালোবাসা দিয়ে কখনোই আদর্শের সাথে কথা বলে না। এদিকে সানি আদর্শকে হোটেল থেকে নিতে যায়। আদর্শ অজ্ঞান হয়ে পড়েছিল এবং সানি তাকে তার বাড়িতে পৌঁছে দেয়। পরের দিন সকালে সানির মা তার সব জামাকাপড় ধুয়ে দেয়। সে সময় কাপড়ের মধ্যে থেকে একটা প্যাকেট বের হয়। কিসের প্যাকেটটা দেখতেই পাচ্ছেন। এটা দেখে তার বাবা প্রচণ্ড রেগে যায়। তিনি সানিকে মারতে শুরু করে। এরপর তিনি সানির জিনিসপত্র চেক করে সেখানে অনেক টাকা দেখতে পায়। তাদের সন্দেহ হয় যে সানি হয়তো ভুল কোনো কাজ করছে। তারা সানিকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। সানি বাড়ি থেকে বেরিয়ে ছাদে চলে যায় এবং সেখানে তার প্রতিবেশীর মেয়ে মিনির সাথে দেখা হয়। মিনি জানায় যে সে ইন্টার্নশিপের জন্য আমেরিকা যাচ্ছে এবং সন্ধ্যায় তার বন্ধুদের সাথে ঘুরতে যাবে। সানি এরপর একটা ট্রাভেল এজেন্টের সাথে দেখা করে এবং তাকে বলে যে সে লন্ডন যেতে চায়। সানি তাকে একজন মহিলার ছবি দেখায় যে লন্ডনে থাকে এবং তার স্বামীর একটা বড় ব্যবসা আছে। সেই মহিলা সানিকে সেখানে গেলেই কাজ দিতে পারবে। সানি বলে সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা করা যাবে। এজেন্ট বলে যাবে, কিন্তু অনেক টাকা লাগবে। এদিকে আদর্শ আবার সানির সাথে দেখা করে। সে বলে আমার একটা দ্বিতীয় সুযোগ চাই, আমি আবার আমার ক্লায়েন্ট নিকির সাথে দেখা করতে চাই। সানি তাকে বোঝায় দেখ ভাই, সীতারাম তৃতীয় সুযোগ দেবে না এবং তুইও জানিস এই কাজের জন্য তুই তৈরি না, এসব ছেড়ে দে। কিন্তু আদর্শ তার সিদ্ধান্তে অটল থাকে। তখন সানি তাকে পরামর্শ দেয় যদি সত্যি এই কাজ করতে চাও তাহলে অনলাইনে চেষ্টা করো, একটা অনলাইন প্রোফাইল তৈরি করো। আদর্শ বাড়িতে আসে এবং ফিক্সিং ইউ নামের একটা ওয়েবসাইটে রেজিস্টার করে। সে তার ইউজার নেম রাখে রঙিন। এভাবেই সে দিনে সাংবাদিক এবং রাতে জিগুলো হওয়ার দিকে পা বাড়ায়। পরের দিন আদর্শের বোন তার সাথে দেখা করতে বাড়িতে আসে, কারণ সেও জেনে গেছে যে নয়না এবং আদর্শের মধ্যে কিছু সমস্যা চলছে। যখন সে রান্নাঘরের অবস্থা দেখে তখন আরও বেশি চিন্তিত হয়ে যায়। সে তার ভাইকে জিজ্ঞেস করে তাদের মধ্যে আসলে কি হয়েছে, কিন্তু আদর্শ বিষয়টা এড়িয়ে যায়। তার বোন তাকে বোঝাতে থাকে যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তো চলতেই থাকে, এর মানে এই নয় যে আলাদা হয়ে যাবে। সে তাকে তার ছেলে পিন্টুর বিয়েতে অবশ্যই আসতে বলে এবং নয়নাকেও সাথে নিয়ে আসতে বলে, কিন্তু আদর্শ স্পষ্টভাবে বলে দেয় হবে না। যাই হোক, রাত থেকে সকাল হয়ে যায় কিন্তু তার প্রোফাইলে কোনো মেসেজ আসে না। অবশেষে একটা মেসেজ আসে যেখানে তার ইউজার নেমের প্রশংসা করা হয় এবং মেয়েটির ইউজার নেম ছিল লাকি119। রাতে দেখা করার আগে মেয়েটি চায় যে তারা প্রথমে কোনো জনবহুল জায়গায় দেখা করুক, তাই আদর্শ একটা নাইট ক্লাবে পৌঁছায়। সেখানে লাকি119 তার অন্যান্য বন্ধুদের সাথে ছিল। বেচারা আদর্শ তাদের সবাইকে সামলাতে হিমশিম খায়। মেয়েরা তাকে ভেতরে নিয়ে যায় এবং তার সাথে একটা ছবি তোলে। আদর্শ প্রথমে মানা করে কিন্তু তারা জোর করে ছবিটি তুলে। বাইরে আসার সময় তার এক ছেলের সাথে সামান্য তর্ক হয় এবং সেই ছেলেটি তার কিছু বন্ধুকে ডেকে আনে। তাই আদর্শ লাকি119কে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সানি তার প্রতিবেশী বন্ধু মিনি এবং আরেক বন্ধু ভিকির সাথে সময় কাটাচ্ছিল। ভিকি সিতারার ছেলে। আদর্শ মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিল, কিন্তু পথে সে বলে যে মেয়েটির বয়স খুব কম। এই কথা শুনে মেয়েটি রেগে যায়। সে বলে আমার বয়স কম তো কি হয়েছে, আমার টাকা আছে যা দিয়ে আমি যে কাউকে ভাড়া করতে পারি। সে আরও বলতে থাকে প্রথমে ভেবেছিলাম তুমি অভিজ্ঞ হবে, কিন্তু জানতাম না যে তুমি এত নিয়মকানুনওয়ালা, বোরিং টাইপের। আদর্শ তাকে একটা নির্জন অন্ধকার জায়গায় নিয়ে যায়। মেয়েটি বলে তাহলে কখন শুরু করবে।
তোমার থেকে অনেক প্রত্যাশা আছে, আমাকে হতাশ করো না। আদর্শ হঠাৎ বাইরে চলে আসে। মেয়েটি চিৎকার করতে থাকে যে আদর্শ, তোমার সমস্যাটা কি? এরপর আদর্শ আবার ভেতরে যায় এবং এবার তারা অবশেষে শুরু করে। এদিকে সানি এবং তার দুই বন্ধু নিজেদের বাড়িতে যাচ্ছিল। ভিকি সানিকে জড়িয়ে ধরে, তারপর সে সানির গলায় চুমু দিতে শুরু করে। সানি তাকে থামিয়ে বলে, তুমি যা ভাবছো আমি সেরকম না। পরের দিন সকালে সানির কাছে একটা মেসেজ আসে যা দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। তার দিদা তাকে জিজ্ঞেস করে, এত সকালে কোথায় যাচ্ছিস? সানি মিথ্যে বলে যে তার ইংরেজি ক্লাস আছে এবং সে বাড়ি থেকে পালিয়ে যায়। এদিকে আদর্শ অফিসে পৌঁছায় এবং নবীন ভাবে যে তাদের একবার গিয়ে মিটিং করা উচিত। আদর্শ সেই মেহকের কাছে আবার যেতে চায় না, কারণ তার মনে হয় যে মেহক তাদের উপর নিজের হুকুম চালাবে। নয়না এবং পরিবারের সবাই একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। নয়না ইচ্ছাকৃতভাবে তার পোশাকটি পুড়িয়ে দেয়, যা দেখে তার মা খুব রেগে যায়। মা বলে, এবার তো বড় হও, আর কতদিন এমন চলতে থাকবে? একা পেয়ে নয়নার বাবা তাকে জিজ্ঞেস করে, এখন তো তোর মা এখানে নেই, বল কি নিয়ে ঝগড়া হয়েছে? নয়না উত্তর দেয়, আদর্শ আমাকে সময় দেয় না। আদর্শের বোনের ছেলে পিন্টুর বিয়ে হচ্ছিল। আদর্শ সেখানে পৌঁছেছিল। তখনই সেখানে নিতিন আসে এবং জানাতে শুরু করে যে সে সানির সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে। সে বলে যে সানিকে সোশ্যাল মিডিয়ায় ফলো করে। আদর্শ তাকে বকা দেয়। সে বলে, তোকে এসব কি করতে বলেছে? কিছুক্ষণ পর নয়না এবং তার পুরো পরিবারও বিয়েতে আসে। এরপর আদর্শ, নয়না এবং তার পরিবার একই টেবিলে বসে। সবাই আদর্শ এবং নয়নার মধ্যে চলা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করে। পরে নয়না আদর্শের সাথে একা দেখা করে। সে জিজ্ঞেস করে, কেমন আছো? আদর্শ সরাসরি উত্তর দেয়, গতকাল আমি একজন 24 বছরের মেয়ের সাথে দেখা করেছিলাম এবং আমাদের মধ্যে সবকিছু হয়েছে। মেয়েটি খুব খুশিও ছিল। এটা শুনে নয়না বলে, তুমি যা নও তা হওয়ার চেষ্টা করো না। এরপর সে নিজেও স্বীকার করে যে সেও এই কাজ শুধু একবার নয় বরং অনেকবার করেছে। এটি শুনে আদর্শ একদম চুপ হয়ে যায়। তার কিছু বলার ছিল না। সে শুধু নয়নাকে বলে, তুমি যেতে পারো। এরপর সে একা তার বাড়িতে পৌঁছায় এবং রাগে নিজের ও নয়নার সব ছবি বের করতে থাকে। ওদিকে সিতারার সাথে দেখা করতে সেই ক্লায়েন্ট নিকি আসে। সিতারা জিজ্ঞেস করে, আমি যে ছেলেটিকে পাঠিয়েছিলাম আমি কি তাকে কাজে রাখতে পারি? নিকি উত্তর দেয়, সে কি করেছে তা তো আপনি জানেনই, আমি তো আপনাকে আগেই সব বলে দিয়েছি। সিতারা জিজ্ঞেস করে, মানুষ জিগোলোদের কাছ থেকে আসলে কি চায়? নিকি বলে, শুধু ভালো সময়। সিতারা বলে, তাহলে এই কাজে কি এমন কোনো শিক্ষিত লোক আছে যার সাথে বসে কেউ কথা বলতে পারে? নিকি বলে, আদর্শ তো খুব ভদ্র, আমাকে তো তাকে দিয়ে কিছু করানোর জন্য অনুরোধ করতে হতো। এর পরের দিন সকালে আদর্শ নবীনের সাথে একটা মিটিংয়ের জন্য গিয়েছিল। সেখানে তারা মেহকের সাথে দেখা করে। মেহক মনস্থির করে যে সেই সংবাদপত্রে বিনিয়োগ করবে, কিন্তু সে এটাও জানে যে বিনিময়ে খুব বেশি কিছু পাবে না। তাই সে দুটি শর্ত রাখে। এক, তারা কাগজে ক্ষমতাশীল দলের বিরুদ্ধে কোনো নেতিবাচক খবর ছাপাবে না। দুই, প্রথম পৃষ্ঠায় কোনো নেতিবাচক খবর থাকবে না, শুধু একটা ফিল গুড গল্প থাকতে হবে। এই সময় আদর্শের ফোন আসে এবং সে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর নবীনও বাইরে আসে এবং দেখে যে আদর্শ সেখান থেকে পালিয়ে গেছে। জেলখানার ভেতরে আমরা মঞ্জু নামের একটা বড় গ্যাংস্টারকে দেখতে পাই, যে সেই সানির ছবি পায়। তখন কাউকে ফোন করে বলে যে আমার তোর সাথে দেখা করার দরকার। অন্যদিকে সিতারা আদর্শের সাথে দেখা করে এবং বলে, আমরা তোমাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছি, কিন্তু এই জন্য কিছু নিয়ম আছে যা তোমাকে মানতে হবে। আদর্শ সাথে সাথে খাতা কলম বের করে, যা থেকে সিতারা হেসে ফেলে। সে বলে, প্রথমবার কাউকে এমন করতে দেখলাম, ভালো লাগলো। এরপর সে বোঝায় যে তুমি তোমার নিজের ইচ্ছা পূরণ করতে যাচ্ছ না, বরং অন্যের ইচ্ছা পূরণ করতে যাচ্ছ। ঘরের ভেতরে যা কিছু হয় তা শুধু ভেতরেই থাকা উচিত। এরপর সে তাকে আরও অনেক নিয়ম বোঝায় এবং স্পষ্টভাবে বলে যে তুমি কোনো মহিলাকে বিচার করবে না, কারণ সমাজ তো এমনিতেই তাদের বিচার করছে। কিছুক্ষণ পর সানি সেখানে পৌঁছায় আর বলে যে সে ইংরেজি ক্লাস নিচ্ছে। সিতারা খুশি হয়ে বলে, এটা ভালো কথা, আমি চাই তুমি বিয়ে করে থিতু হও। সারা জীবন কি এই কাজই করবে নাকি? সানি উত্তর দেয়, লাইফে এখনও অনেক কিছু করতে হবে, ফুল লাইফ পড়ে আছে। সিতারা হেসে বলে, জীবন বাকি আছে তাই তো বলছে। সানি জিজ্ঞেস করে, আপনি কি আমাকে বের করে দিচ্ছেন? তখন সে উত্তর দেয়, তুমি এবার সীমা পার করেছ। ভালোভাবে যে তুমি এমন কোনো কাজ খোঁজো যাকে লোকেরা সত্যিই কাজ মনে করে। সানি আবেগপ্রবণ হয়ে বলে, তাহলে আপনি আমাকে এখানেই রেখে দিন, কারণ আপনার মতো করে আমাকে আর কেউ ভালোবাসে না। কিন্তু সিতারা ভারাক্রান্ত মনে বলে যে তোমার বাইরের জগতে গিয়ে চেষ্টা করা উচিত, এবং তাকে লন্ডনে যাওয়ার জন্য অনেক টাকা দেয়। রাতে যখন আদর্শ তার বাড়িতে পৌঁছায় তখন নবীন তার জন্য অপেক্ষা করছিল। নবীন রেগে গিয়ে ঝগড়া শুরু করে, কারণ আদর্শ মিটিংয়ে আসেনি। আদর্শ বলে যে আমি সেই পাগল মহিলাটার জন্য কাজ করব না। নবীন উত্তর দেয়, তাহলে কাল থেকে অফিসে আসিস না। আদর্শ তাকে ভয় দেখিয়ে বলে, এরপর থেকে আমার গায়ে হাত তুলবি না। এরপর আদর্শ তার বাড়ির ভেতরে আসে, কিন্তু তখনই সানি সেখানে এসে তাকে একটা ফুলের তোড়া দেয়। সানি রেগেছিল কারণ আদর্শের কারণে তার চাকরি চলে গিয়েছে। আদর্শ বলে, কিছু মনে করো না, কিন্তু তুমি এই কাজে বেশি দূর যেতে পারতে না।
সানি তাকে অপমান করতে শুরু করে। আদর্শ জিজ্ঞেস করে, তাহলে এই ফুলের তোড়া আমার জন্য কেন এনেছিস? তখন সানি রেগে তার কাছ থেকে ফুলের তোড়াটি নিয়ে নেয়। পরের দিন সকালে আদর্শ তার পরের ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়, আর সে হলো আগের সেই ক্লায়েন্ট নিকি। আদর্শ সেই দিনের জন্য ক্ষমা চায়। নিকি বলে ঠিক আছে এবং তারপর তাকে পোশাক খুলে ফেলতে বলে। পরের দিন সে অন্য একজন মহিলার সাথে দেখা করতে যায়। গাড়িতে দুজন মহিলা ছিল, একজন যুগ্নু এবং আরেকজন তার ড্রাইভার দয়া। যুগ্নু টিফিন প্যাক করতে থাকে এবং একটা জেলের ভেতরে যায়। দয়া গাড়ি চালাচ্ছিল এবং সে জিজ্ঞেস করে যে আগে যে কাজ করতো তার কি হলো। আদর্শ বলে তাকে বের করে দেওয়া হয়েছে। জেলের ভিতরে একজন লোক সানের ছবি যুগ্নুকে দেখায়। এরপর যুগ্নু আদর্শকে ভেতরে ডাকে আর বলে, আমরা মঞ্জুর সাথে দেখা করতে যাচ্ছি। আমি যা বলবো তুমি শুধু হ্যাঁতে হ্যাঁ মিলাবে, আর যদি কিছু বলার থাকে তবে শুধু ইংরেজিতে বলবে। মঞ্জু সেই মহিলার স্বামী। মঞ্জু তার স্ত্রীর তৈরি খাবারের প্রশংসা করে আর জিজ্ঞেস করে এই লোকটি কে। যুগ্ন উত্তর দেয়, এ নজরদারির লোক, কাজের ক্ষেত্রে খুবই পেশাদার, এর নাম মিস্টার ডিসুজা। এরপর সে আদর্শকে বলে, বলুন আপনি কিভাবে কাজ করেন। আদর্শ ইংরেজিতে একটা লাইন বলে, যা শুনে মঞ্জু মুগ্ধ হয়ে যায়। আদর্শ বাইরে চলে যাওয়ার পর মঞ্জু যুগ্নুর সাথে কথা বলে এবং জানা যায় যে যুগ্নুও জিগোলোদের সাথে বেশি সময় কাটায়, তাই মঞ্জু তার উপর নজর রাখে। এইদিকে সানি তার বাড়িতে আসে এবং কিছু খুঁজতে থাকে। তখন তার দিদা বলে, আজই সাফাই হয়েছে আর তুমি যা খুঁজছিলে তা তোমার বাবা পেয়ে গেছে। সানি তার মাকে জিজ্ঞেস করে আমার জিনিসপত্র কোথায়, কিন্তু তার মা কোনো উত্তর দেয় না। আদর্শ যুগ্নুকে বলে, যদি আপনার স্বামী আমাকে চিনতে পারতেন তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত। যুগ্নু হেসে উত্তর দেয়, এমনিতেই তুমি খুব বেশি নিউজ চ্যানেলে আসো না, তাই কিছু হওয়ার ছিল না। আর এখন যখন তুমি তার সাথে দেখা করেছ তখন তারা তোমার পিছু নেবে না। আদর্শ জিজ্ঞেস করে, আপনি আমাকে কেন বেছে নিলেন? যুগ্ন বলে, কারণ তুমি দেখতে খুবই সাধারণ এবং চেহারা দেখে কোনোভাবেই জিগোলো মনে হয় না। এদিকে সানি তার বাবার সাথে দেখা করতে যায় এবং তার কাছে টাকা চায়। তার বাবা জিজ্ঞেস করে, আগে এটা বল যে তুই 1.5 লাখ টাকা রোজগার কিভাবে করলি। তাদের সন্দেহ হয় যে তাদের ছেলে জুয়া খেলে। রাগে তিনি মাংস কাটার ছুরি দিয়ে টাকাগুলো কেটে ফেলে। সানির মনও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, কারণ তার লন্ডন যাওয়ার স্বপ্ন ভেঙে যায়। তার বাবা কঠোরভাবে বলে দেয়, কাল থেকে জুয়ার টাকা আমার বাড়িতে আনবি না। এদিকে আদর্শ যুগ্নুর সাথে সময় কাটাচ্ছিল। সবকিছু হয়ে যাওয়ার পর তারা দুজন কথা বলতে শুরু করে। নয়নার সাথে দেখা করতে তার বন্ধু ভাবনা আসে। নয়না ভাবনাকে নিজের গল্পই শোনায়, শুধু বন্ধুর নাম নিয়ে বলে যে তার বন্ধু একজন জিগোলোর সাথে মজা করতে গিয়ে ধরা পড়েছে এবং তার স্বামী তাকে হাতে নাতে দেখে ফেলেছে। ভাবনা বলে, তাহলে তোর বন্ধুকে ডাক, আমি তার সাথে কথা বলি। নয়না জিজ্ঞেস করে, আমার বন্ধুর এখন কি করা উচিত? ভাবনা বলে, তাকে তো তার স্বামীর কাছে ক্ষমা চাওয়া উচিত। এটা শুনে নয়নার মুখ বদলে যায়, কারণ সে তো তার স্বামীর কাছে ক্ষমা চাওয়ার মেজাজে একেবারেই ছিল না। ভাবনা চিন্তায় পড়ে যায়। সে বলে, তুই কি তোর বন্ধুকে এটা বুঝিয়ে দিয়েছিস যে সে যা করছে তা ঠিক না? এদিকে আদর্শ যুগ্নুর সাথে অনেক কথা বলতে থাকে। তখনই সে বাড়ির বাইরে একটা কুমির দেখতে পায়। সে ঘাবড়ে যায়, কিন্তু যুগ্নু হেসে বলে, ওটা আমার পোষা প্রাণী। এদিকে সানি টাকার জন্য তার সব পুরনো ক্লায়েন্টকে ফোন করে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। সকালে যখন আদর্শের ঘুম ভাঙে তখন সে বাড়ির পেছনে যায়। সেখানে সে অদ্ভুত কিছু প্রাণী দেখতে পায়, এমন প্রাণী যা সাধারণ মানুষ পোষা হিসেবে রাখে না। এরপর সে সামনে একটা বড় কুমির দেখতে পায়। সে সাহস করে তার কাছে যায় এবং তাকে আদর করতে থাকে। অবশেষে আদর্শকে নামিয়ে দেওয়া হয় এবং যাওয়ার সময় যুগ্নু তাকে ট্যাক্সির টাকাও দেয় আর বলে বাকি টাকা সিতারাকে দিয়ে যাবে। আদর্শ সিতারার কাছ থেকে তার টাকা নেয় এবং জিজ্ঞেস করে, আপনার কাছে এখন পর্যন্ত কোন যেগুলোর সবচেয়ে বেশি আয় হয়েছে? সিতারা হেসে বলে, এখনও তুমি তার থেকে অনেক দূরে আছো। আদর্শ বলে যে সে সেরা জিগোলো হতে চায়। তার প্রথম উপার্জন থেকে সে নিজের জন্য একটা নতুন বিছানা কেনে, যার উপর এখন শুধু তার অধিকার আছে। এদিকে সানি প্লে বয় ফর রেন্ট ওয়েবসাইটে তার প্রোফাইল তৈরি করে, কিন্তু তার প্রথম মেসেজটি আসে একজন ছেলের কাছ থেকে। সানির এতে কোনো আগ্রহ ছিল না, তাই সে তাকে ব্লক করে দেয়। কিন্তু কিছুক্ষণ পর আবার একজন ছেলের মেসেজ আসে। সানি বিরক্ত হয়ে যায়। সিতারার দোকানে ভিকি এবং মিনি প্যাকিং এর কাজে সাহায্য করছিল, কিন্তু সানি সেখানে ছিল না। তাই ভিকির মনে হয় যে সানি কিছু লুকাচ্ছে। মিনি তাকে জিজ্ঞেস করে তাদের দুজনের মধ্যে কিছু হয়েছে কিনা। সেই সময় সিতারার কাছে একজন কাস্টমার আসে যে নিজের জন্য পোশাক বানাতে চায়। তার নাম রোশনি। সে অফিসের দরজা বন্ধ করে দেয়, কারণ সে জানে যে এখানে পোশাক ছাড়াও অন্য কিছুও পাওয়া যায়। সিতারা তাকে বলে, আপনার পরিবার খুব প্রভাবশালী, আপনি কি এ বিষয়ে ভেবে দেখেছেন? এরপর রোশনি সিতারাকে তার ফোন দেয় এবং বলে, আপনি শুধু সোয়াইপ করুন, যাকে পছন্দ হয় তাকে বেছে নিব। সেই মহিলাটি আদর্শকে পছন্দ করে আর সিতারা তখন আদর্শকে তার সম্পর্কে বোঝায়। সে বলে মহিলাটি খুব সম্ভ্রান্ত পরিবারের, একটু সাবধান। এর পরের দিন আদর্শ একজন রাজপুত্রের মতো সেজে হাতে ফুল নিয়ে সেই মহিলার অর্থাৎ রোশনির সাথে দেখা করতে চলে যায়।
সে রোশনির জন্য একটা কবিতা আবৃত্তি করে, কিন্তু মহিলাটি বলে যে তার এসব বিষয়ে কোনো আগ্রহ নেই। এরপর সে বাথরুমে চলে যায়। নিকিকে ফোন করে বলে, এই লোকটি তো সেই মানুষ সেজে এসেছে যার থেকে আমি পালাচ্ছি। আদর্শ এইসব কথা শুনতে পায় এবং যেই রোশনি বাইরে আসে সে দেখে আদর্শ পোশাক ছাড়া বিছানায় শুয়ে আছে। রোশনি রেগে বলে, পোশাক পরো। তারপর বলে, আমার জন্য পানীয় তৈরি করো, আমার স্যান্ডেল খুলে দাও এবং তারপর সেগুলো পরিষ্কার করো। এরপর সে কাছে আসতে বলে এবং একটু পর থামিয়ে দিয়ে বলে, যাও গোসল করো, আমি এত পারফিউম পছন্দ করি না। সে বিরিয়ানি অর্ডার করে এবং চলে যায়। আদর্শ গোসল করে একা একা বিরিয়ানি খেতে থাকে। আর এদিকে অবশেষে সানির কাছে একজন মহিলার মেসেজ আসে, কিন্তু ভিডিও কলে তার স্বামীও সাথে বসেছিল। এক রাতের জন্য 50,000, যদি তুমি রাজি হও। সানি সেই স্বামী স্ত্রীর বাড়িতে পৌঁছে এবং স্বামীকে বলে, আপনি যদি ঘরের বাইরে থেকে উকি দেন তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু যদি ভেতরে থাকেন তাহলে আমার অসুবিধা হবে। এটা শুনে স্বামী কিছুটা রেগে যায় আর সানিকে বলে, তুমি খুব বেশি চাপ নিচ্ছ। এরপর সে তাকে নেশার মাশরুম খেতে দেয়। কিছুক্ষণ পর তারা দুজনেই বিছানায় কিছু শুরু করতে যাবে, তখনই হঠাৎ তার স্বামীর অসুবিধা হতে শুরু করে। সে বলতে থাকে, মজা পেলাম না, আরেকবার চেষ্টা করো। কিন্তু সানি তখন ক্লান্ত হয়ে পড়েছিল। সে বলে, আমার দ্বারা এসব হবে না। সে ওয়াশরুমে চলে যায়। মুখ ধুতে গিয়ে মাশরুমের কারণে তার মতিভ্রম হতে শুরু করে। এরপর সে ওয়াশরুম থেকে বাইরে আসে আর সেই স্বামী স্ত্রীর মাঝখানে শুয়ে পড়ে। নেশার ঘরে সে যেন মহাশূন্যে ঘুরে বেড়াতে থাকে। যখন তার জ্ঞান ফিরে তখন সানি সেখান থেকে পালিয়ে যায়। নয়নার মা খুব রেগেছিলেন এবং নয়নাকে জিজ্ঞেস করে যে সে কেন তার নিজের বাড়িতে যাচ্ছে না। এদিকে নবীন এখন বুঝতে পারে যে কোম্পানিতে নতুন যে পার্টনার হয়েছে মেহক, সে এখন পুরো সংবাদপত্রের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে। আদর্শ আগেই তাকে সতর্ক করেছিল, কিন্তু নবীন তখন বিষয়টি গুরুত্ব সহকারে দেখেনি। অফিসে কাজ করা আরও দুজন কর্মচারীও বুঝতে পারে যে তাদের এই চাকরি ছেড়ে দিতে হবে যদি নবীনকে বলে, আমি আদর্শের স্টাইলে কিছু লিখতে পারি। এদিকে আদর্শ জানতে পারে যে সেই মহিলা রোশনি পরের সপ্তাহে আবার তার সাথে দেখা করতে আসছে। আগের বার তার জরুরি কাজ এসে যাওয়ায় সে চলে গিয়েছিল। আদর্শ আজকের দিনের পারিশ্রমিক পেয়ে যায়। আদর্শ নিকির সাথে কথা বলতে বলতে টিপস নেয়ার চেষ্টা করে। সে বলে, জানি না রোশনি আমার কাছে কি চায়। নিকি বলে, এটা শুধু একটা খেলা এবং তোমাকে শুধু খেলতে থাকতে হবে। পরের সপ্তাহে আদর্শ আবার রোশনির সাথে দেখা করতে হোটেলে যায়। সেখানে তার জন্য পানীয় তৈরি করে এবং কিছু না বলেই তার স্যান্ডেল পরিষ্কার করে দেয়। কিন্তু রোশনি খুব কঠোর ছিল এবং আদর্শকে প্রতি মুহূর্তে জ্বালাতন করতে থাকত। অন্যদিকে জ্যোতি একজন ইন্সপেক্টরের সাথে দেখা করতে যায়। অ্যান্টি প্রস্টিটিউশন অভিযানে যে মেয়েদের ধরা হয়েছিল, জ্যোতি তাদের বাঁচাতে চায় কারণ তাদের শেষ পর্যন্ত বিক্রি করে দেওয়া হয়। ইন্সপেক্টর জ্যোতিকে সানির ছবি দেখায় এবং বলে, এ একজন পুরুষ পতিতা এবং আদর্শ মানে তোমার প্রাক্তন বস এর ক্লায়েন্ট। আমি এদের দুজনকে হাতে নাতে ধরেছিলাম সেদিন। এটি শুনে জ্যোতি অবাক হয়ে যায়। জ্যোতি আদর্শের সাথে দেখা করতে চায় এবং তাকে জানায় যে সে অ্যান্টি প্রস্টিটিউশনের গল্প নিয়ে কাজ করছে। এটা শুনে আদর্শ কিছুটা ঘাবড়ে যায়। সে অন্যভাবে জ্যোতিকে বোঝাতে শুরু করে যে এই খবর কেউ পড়বে না এবং এতে অনেক মানুষের পরিচয় নষ্ট হয়ে যাবে, তাই এখন এই কাজ করা অর্থহীন। সে স্পষ্টভাবে বলে দেয় যে আমাকে না জিজ্ঞেস করে কোনো খবর ছাপবে না। এদিকে সানি একজন ট্রাভেল এজেন্টের সাথে দেখা করতে যায় এবং তার কাছে মাত্র 55,000 টাকা আছে। এজেন্ট বলে, এত কম টাকায় হবে না, যুদ্ধের পরিস্থিতি চলছে এবং অভিবাসনের নিয়ম খুব কঠোর হয়ে গেছে। যদি 1 মাসের মধ্যে টাকা জোগাড় করতে না পারিস তাহলে আমি তোকে সাহায্য করতে পারবো না। টাকা জোগাড় করার জন্য সানি এবার তার পুরনো ক্লায়েন্ট জুগনু ম্যাডামের কাছে যায়। সে তার সহকারী দয়ার সাথে কথা বলে, কিন্তু দয়া তাকে বাইরে চলে যেতে বলে। অন্যদিকে জুগনু এবং আদর্শ লং ড্রাইভে বেরিয়েছে। রাতে তারা একটা জঙ্গলের কাছে থামে। জুগনু গাড়ি থেকে একটা রাইফেল বের করে এবং আদর্শের দিকে তাক করে বলে, পালাও, আমি তোমার শিকার করব। আদর্শ ভয়ে দৌড়াতে শুরু করে এবং জুগনু হাসতে থাকে। এরপর তারা দুজন আসল শিকারে যায়। তারা একটি বুনো শুয়োর দেখতে পায়। আদর্শ গুলি চালায় এবং তারপর দুজনে শুয়োরটিকে ধরার জন্য দৌড়ায়। তখনই জুগনু হঠাৎ অদৃশ্য হয়ে যায়। শুয়োরটি মারা যায় এবং শুয়োরের আক্রমণে জুগনুও আহত হয়। আদর্শ তাকে হসপিটালে নিয়ে যায়। সেখানে দয়া আসে এবং আদর্শের উপর তার খুব রাগ হয়। সে বলে, আমি আগেই জানতাম যে এই লোকটি অনেক বড় ঝামেলা করবে। অন্যদিকে নয়নার মা তার সাথে কথা বলছিলেন না। যখন নয়না কিছু জিজ্ঞেস করে তখন তার মা বলে, তোমার জীবনে কি চলছে তা জানার অধিকার আমাদের কি আছে কি না, তুমি তো কিছুই বলো না। নয়না বলে, আমি খুশি নই। মা উত্তর দেয়, এটা কোনো নতুন কথা নয়, তুমি কেন খুশি নও? নয়না বলে, আমার দম বন্ধ লাগে, আমার কিছুই ভালো লাগে না। তখন মা বলেন, তুমি IVF চেষ্টা করতে পারো। নয়না রেগে যায় এবং বলে, আবার সেই একই কথা নিয়ে বসেছ। মা বলে, সকাল থেকে রাত পর্যন্ত জীবনের একটা উদ্দেশ্য থাকা উচিত। তোমার স্বামীর কাছে সংবাদপত্র আছে, তোমার কি আছে? তিনি তাকে অনেক বকাঝকা করে এবং বোঝায় যে তুমি আজ পর্যন্ত কোনো কাজ শেষ করেছ, সব থেকেই পালিয়ে বেরিয়েছ। নয়না বলে, এই বাড়িতে কারোর সাথে কথা বলে লাভ নেই এবং সেখান থেকে সে চলে যায়। এরপর নয়না হোটেলে সানির সাথে দেখা করে।
তারপর তারা দুজন ঘনিষ্ঠ হয়, কিন্তু সানি তার কাজে ঠিকমতো মনোযোগ দিতে পারছিল না, কারণ সে অনেক দিন ধরে এই কাজ থেকে দূরে ছিল। তা সত্ত্বেও নয়না তাকে পারিশ্রমিক দেয়। এরপর তারা দুজনেই সেখানে বসে সিগারেট খায়, নিজেদের জীবন নিয়ে হতাশ হয়ে। নয়নার মা চেকআপের জন্য হসপিটালে এসেছিলেন এবং সেখানে তার চোখে আদর্শ পড়ে। তিনি তার পিছু নিতে শুরু করে এবং তখনই দেখে যে আদর্শ যুগ্নুর সাথে আছে। এটা দেখে তার মাথা ঘুরে যায়, কারণ এতদিন ধরে তিনি তার মেয়ে নয়নাকেই দোষ দিচ্ছিলেন। এখন তার মনে হয় যে তার বড় ভুল হয়ে গেছে। যুগ্নুর সাথে রাত কাটানোর পর আদর্শ পারিশ্রমিকের ভাগ সিতারাকে দিতে চায়, কিন্তু সিতারা বলে যুগ্নু আমাকে কোনো ফোন করেনি, তাই আমি টাকা নিব না। সে সরাসরি তোমাকে বুক করেছে, তাই পুরো টাকা তোমার। আদর্শ বলে আপনি অনেক আজব একটা মহিলা। সিতারা বলে যদি আমার সাথে কাজ করতে হয় তাহলে আমার নিয়ম মেনে চলতে হবে। এরপর সিতারা সেই মহিলা রোশনের সম্পর্কে কথা বলে, যে সব সময় আদর্শকে জ্বালাতন করতে থাকে। আদর্শ বলে সে আমাকে তার চাকর বানাতে চায়। সিতারা বলে কি হলো, এখন তোমার সব সাহস হারিয়ে গেছে? সব মানুষ জানে না যে সে কি চায়, তাই তুমি নিজের বুদ্ধি খাটাও এবং মানুষটিকে ভালোভাবে বোঝার চেষ্টা করো। ওদিকে নয়নার মা বাড়িতে সবাইকে জানিয়ে দেয় যে আদর্শ আসলে কেমন মানুষ। এটা শুনে নয়নার বাবা চিৎকার করতে থাকে যে এতক্ষণ ধরে আমরা আমাদের বেচারি মেয়েকে বকাঝকা করছিলাম। নয়নার মা কাঁদতে কাঁদতে আদর্শের বাড়িতে পৌঁছায় এবং জিজ্ঞেস করে এত পারফিউম লাগিয়ে কোথায় যাচ্ছিস? এরপর তিনি তাকে জোরে একটা থাপ্পড় মারে আর বলে যে মহিলাকে তুই এত ভালোবাসা দিয়ে আপেল খাওয়াচ্ছিলি, তার অর্ধেক ভালোবাসা আমার মেয়েকে দিলে আজ এই পরিস্থিতি হতো না। আদর্শ সত্যিটা বলে না এবং নয়নার মা সেখান থেকে চলে যায়। এরপর আদর্শ মন খারাপ করে রোশনের সাথে দেখা করতে যায় এবং আপনি আমার কাছে কি চান? আপনি শুধুমাত্র আমাকেই কেন ডাকেন? আমাকে কষ্ট দিয়ে আপনার কি মজা হয়? রোশনি কাঁদতে কাঁদতে বলে আমিও তো এটাই জানতে চাই যে সকাল সন্ধ্যা আমাকে জ্বালাতন করে কার কি মজা হয়। আদর্শ জিজ্ঞেস করে আপনার সাথে কি হয়েছে? রোশনি কিছু বলে না। আদর্শ শুধু এতটুকুই বলে যে আপনার শুধু না বলার সাহসটা থাকা উচিত। রাতে নয়না তার বাড়িতে আসে এবং তার মাকে জড়িয়ে ধরে। আদর্শ রাতে জগিং করতে করতে যুগনুর বাড়ির পাশ দিয়ে যায়। ভেতরে উকি দিলে সে দেখে যে সেই বুনো শুয়োরের কাটা মাথাটা সেখানে রাখা আছে। যুগ্নু বলে এই শুয়োরটিকে মারার জন্য সাহস দরকার ছিল যা তোমার মধ্যে আছে। তোমার সাথে আমি নিজেকে নিরাপদ মনে করি। এরপর সে জানায় যে তার স্বামী মঞ্জু খুব শীঘ্রই জেল থেকে মুক্তি পেতে চলেছে। আদর্শ বলে এটা তো ভালো কথা, কিন্তু যুগ্নু বলে তাহলে তোমার সাথে আমার দেখা করা বন্ধ হয়ে যাবে, এই সব কিছু শেষ হয়ে যাবে। আদর্শ স্পষ্টভাবে বলে দেয় বাস্তব জীবনে আমি একটা ছোট সংবাদপত্র চালাই এবং যদি আমি তোমার জন্য একটা শুয়োর মারতে পারি তাহলে অন্যদের সাথেও লড়তে পারি। এটা শুনে যুগ্নু খুশি হয়। এরপর আদর্শ জ্যোতিকে ফোন করে এবং বলে একটা অনুসন্ধানী অপরাধের গল্প আছে, তুমি কি এটা কভার করবে? পরের দিন আদর্শের সাথে জ্যোতির দেখা হয়। জ্যোতি জানতো যে সে একটা অবৈধ বিলুপ্তপ্রায় প্রাণীর ব্যবসা নিয়ে কাজ করছে এবং এই পুরো ব্যবসাটি যুগ্নু পরিচালনা করছে। আদর্শ বলে এসবের পেছনে মঞ্জু আছে, যুগ্নু নয়, কিন্তু জ্যোতি বলে না, এসবের মূল কারিগর তার স্ত্রী যুগ্নু। মঞ্জু তো এক নম্বরের বোকা, তাকে ফাঁসানো হয়েছে। সে আরও জানায় যে মঞ্জু কিছুদিনের মধ্যেই জেল থেকে বাইরে আসবে, কিন্তু কোনোভাবে আদর্শ জ্যোতিকে আবেগপূর্ণভাবে ব্ল্যাকমেল করে রাজি করায় যে সে এই খবরটি প্রকাশ করবে না। এদিকে নিকি আদর্শের সাথে দেখা করতে আসে এবং জানায় যে তাদের পুরনো ক্লায়েন্ট রেনু তাকে তার বাগদত্তা হিসেবে কলেজ রিউনিয়নে নিয়ে যেতে চায়। এরপর নিকি তাকে একটা দামি ঘড়ি কিনে দেয় আর জানায় যে এটা রোশনি পাঠিয়েছে। নয়না তার বাবার সাথে ব্লাড ব্যাংকে কাজ করতে যাচ্ছিল, কিন্তু আজ তার মন ভালো ছিল না, তাই তার বাবাও তাকে ছুটি দিয়ে দেয়। এরপর সে তার বন্ধু ভাবনাকে ফোন করে জিজ্ঞেস করে তোমার অ্যাপার্টমেন্ট খালি আছে, তোমার ব্রোকারের নম্বরটা দেবে? ওদিকে সানি একজন ডক্টরের সাথে দেখা করতে যায়, কারণ তার পুরুষাঙ্গ ঠিকমতো কাজ করছিল না। ডাক্তার বলে তোমার পারফরমেন্স এনজাইটি হচ্ছে, শুধু কয়েকদিন বিশ্রাম নাও, সব ঠিক হয়ে যাবে। ওষুধের দরকার নেই এবং অদ্ভুত জিনিস নিয়ে বেশি ভেবো না। সানি বলে আমার জন্য এই চিকিৎসা খুব জরুরি, আমি একজন জিগোলো, মহিলারা আমাকে বুক করে। ডাক্তার খুব আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে এই জিগোলো হওয়ার ব্যবস্থাটা কেমন। সানি বিরক্ত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। আদর্শ রেনুর সাথে দেখা করে, কিন্তু রেনু তাকে দেখে ভয় পেয়ে যায়। তার সেই হোটেলের দিনের কথা মনে পড়ে যায় যখন গন্ডগোল হয়েছিল। সে বলে আমি বুকিং বাতিল করছে, আমি অন্য কারোর সাথে চাপো। কিন্তু যখন সে একা ট্যাক্সিতে বসতে যায় তখন আবার ফিরে আসে এবং জিজ্ঞেস করে তোমার কাছে কি সত্যি কোনো বন্দুক নেই? আদর্শ বলে হ্যাঁ, তুমি পরীক্ষা করতে পারো। সানি একটা ছেলের সাথে দেখা করে এবং তার কাছ থেকে মাদক কিনতে চায়। তার 5,000 টাকা দিতে হতো, কিন্তু তার কাছে এত টাকা নেই, তাই সে 700 টাকায় অন্য মাদক নিয়ে যায়। ওদিকে গাড়িতে রেনু আদর্শের সাথে কথা বলে ভালো অনুভব করে। সে বলে তোমার সাথে কথা বলা খুব সহজ। সে জিজ্ঞেস করে তোমার স্ত্রী কেমন আছে? আদর্শ বলে এখন আমরা আলাদা থাকি। এরপর রেনু জিজ্ঞেস করে তুমি কেন জিগলো হলে? আদর্শ ভাবে এবং বলে নিজেকে খুঁজে বের করার জন্য। নয়না নিজের জন্য অ্যাপার্টমেন্ট দেখতে যায়, কিন্তু অ্যাপার্টমেন্টের অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু তার কাছে অন্য কোনো বিকল্পও ছিল না।
ব্রোকার অ্যাপার্টমেন্ট বুক করে দেয়, কিন্তু রেজিস্ট্রেশনের জন্য স্বামীর স্বাক্ষর দরকার হয়। নয়না অজুহাত দেয় যে তার স্বামী মার্চেন্ট নেভিতে আছে, এখানে না। ব্রোকার বলে তাহলে তো সমস্যা আছে, শুল্কাজি তো শুধুমাত্র পরিবারকে অ্যাপার্টমেন্টে থাকতে দেন। রেনু আদর্শকে বোঝায় তোমাকে পার্টিতে শুধু 15 মিনিট থাকতে হবে, তারপর চলে যাবে। তোমার নাম এবং কাজ দেখে যেন মনে হয় যে তুমি একজন সাধারণ মানুষ। আমি চাই না যে তুমি বাইরে আলোচনার বিষয় হয়ে যাও। তাই সে তার জন্য নতুন পোশাকও কেনে যাতে তাকে আরও সাধারণ দেখায়। এদিকে সানি নেশা করছিল, তখনই নিকি তার সাথে দেখা করতে আসে। সে বলে তাড়াতাড়ি চলো, আমার প্যারেন্টস টিচার মিটিংয়ে যেতে হবে। সানি তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে ওইটা করতে পারবে? অনেক ক্লায়েন্ট চলে যাচ্ছে। নিকি তার অবস্থা দেখে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখায় না, কিন্তু যখন তার নাকে সেই মাদক দেখতে পায় তখন সে রাগে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই ভিকির কাছে মিনির ফোন আসে আর সে বলে সন্ধ্যায় ক্লাবে দেখা করিস, কোনো অজুহাত চলবে না। কলেজ রিইউনিয়নে রেনু তার পুরনো বন্ধুদের সাথে দেখা করে এবং সবাইকে তার বাগদত্তা আদর্শের সাথে পরিচয় করিয়ে দেয়। তখনই একজন লোক জিজ্ঞেস করে তুমি কি করো? আদর্শ বলে আমি গণিতের শিক্ষক এবং অনলাইনে পড়াই। ওদিকে সন্ধ্যায় সানি তার বন্ধু ভিকি এবং মিনির সাথে দেখা করে, কিন্তু সে আগে থেকেই নেশাগ্রস্ত ছিল, তাই ঠিকমতো কথা বলছিল না। রিইউনিয়ন পার্টিতে রাঘব নামের একজন লোকও ছিল যে বেশ বিখ্যাত। সে নিউজ ডিবেটেও আসে। রেনু সেই রাঘবের সাথেই নাচছিল। অন্যান্য স্বামীরা আদর্শকে জানায় যে কলেজের রাঘব এমনই ছিল, সবসময় অন্যদের গার্লফ্রেন্ডের সাথে নাচত। এটা শুনে আদর্শ রেনুর কাছে যায় আর তার সাথে নাচতে শুরু করে। রেনু বলে তুমি চাইলে যেতে পারো। আদর্শ উত্তর দেয় তোমাকে একা ছেড়ে যাব না। রেনু হেসে বলে তুমি মানুষ হিসেবে এতটাও খারাপ না। এরপর সে তাকে একটা প্রশ্ন করে, তুমি আমার সামনে এত আকর্ষণীয় হয়ে যাচ্ছ, কখনো তোমার স্ত্রীর জন্য এমন হয়েছিলে? আদর্শের কাছে কোনো উত্তর ছিল না। রেনু বলে অন্যের জীবনের শূন্যতা পূরণ করার পরিবর্তে তুমি নিজেকে খুঁজতে বেরিয়ে পড়েছ। ভেবে দেখো, অদ্ভুত লাগে না? তোমার স্ত্রীর জীবনে একটা শূন্যতা আছে এবং সেই শূন্যতা কেনা সুখ দিয়ে কখনোই পূরণ হতে পারে না। ওদিকে নয়না তার বাড়িতে যায় এবং তার বাবা মাকে জানায় যে সে নিজের জন্য অন্য অ্যাপার্টমেন্ট দেখতে গিয়েছিল। বাবা মা অবাক হয়ে যায়। নয়না তার বাবাকে বলে চুক্তিপত্রে সই করে দিন। তার মা আগে বলে তুই সেই বদমাশের শাস্তি আমাদের কেন দিচ্ছিস? নয়না জিজ্ঞেস করে কার সম্পর্কে কথা হচ্ছে এখানে। তখনই তার বাবা মা জানায় যে তারা আদর্শকে অন্য একজন মহিলার সাথে দেখেছে। এটা শুনে নয়নাও ভেতর থেকে ভেঙে যায় এবং তখন সে তার বাবা মায়ের সামনে সত্যটা স্বীকার করে নেয়। সে জানায় যে সে আসলে একজন ছেলেকে ভাড়া করেছিল তার সাথে সময় কাটানোর জন্য এবং আদর্শ তা জেনে গিয়েছিল। এটা শুনে বাবা মায়ের পায়ের তলার মাটি সরে যায়, কারণ তাদের নিজেদের মেয়েই আবার ভিলেন হয়ে গিয়েছে। নয়না বলে আমি মিথ্যের উপর ভর করে আমার নতুন জীবন শুরু করতে চাই না, এবং কাঁদতে কাঁদতে আবার সেখান থেকে চলে যায়। পরের দিন আদর্শ নয়নার সাথে দেখা করার জন্য তার বাবার বাড়িতে আসে। সে তার জন্য ফুলও এনেছিল। সেখানে সে নয়নার বোন আম্বারকে ফোন করে, কিন্তু আম্বার বলে নয়না এখন বাড়িতে নেই। এরপর সে বাইরে এসে আদর্শকে জড়িয়ে ধরে এবং বলে ও তো চলে গেছে। গত রাতে সবাই জেনে গেছে যে তোমাদের দুজনের মধ্যে কি হয়েছিল। এখন তো ফোনও ধরছে না। আদর্শ কিছুটা ভেঙে পড়ে আর বলে যদি সম্ভব হয় তাহলে আমাকে ভাবনার ফোন নাম্বারটা দিন। ওদিকে সানি ভিকির সাথে দেখা করতে যায় আর গত রাতের ঝগড়ার জন্য সে ক্ষমা চায়। সানি বলে যেই দিন থেকে তুই আমাকে চুমো দিয়েছিলি সেই দিন থেকেই আমার কিছু একটা হয়েছে। সানি তাকে সন্ধ্যায় দেখা করতে বলে। ওদিকে আদর্শ যখন ভাবনাকে ফোন করার চেষ্টা করে তখন তার নম্বর বন্ধ পায়। তখনই সে সেই ব্রোকারকে দেখতে পায় যে জানায় যে নয়না ছাদের মেরামতের কথা বলেছিল, কিন্তু এখন তা সম্ভব হবে না, ছাদটি খুব দুর্বল। এরপর ব্রোকার দরজার ক্যাটালগ দেখাতে শুরু করে। তখনই আদর্শ ভাবে আমি তো এটাও জানি না যে নয়নার কি পছন্দ, তাহলে আমি এর মধ্য থেকে কিভাবে পছন্দ করব। ওদিকে নয়না আদর্শের দিদির সাথে দেখা করতে যায়। দিদি বলে আজ রবিবার, এখানেই থেকে যা, আমি তোর জন্য ভালো কিছু রান্না করব। নয়না বলে আমি যতীন এবং নিতিনের সাথে একটু বাইরে যেতে চাই। এরপর দিদি আদর্শকে ফোন করে এবং জানায় যে নয়না যতীন এবং নিতিনের সাথে বাইরে গেছে। নয়না সেই দুই ভাইয়ের কাছে ক্ষমা চায়। যতীন এবং নিতিন তাদের মামির দিকে চোখ তুলে তাকাতেও পারছিল না। নয়না বলে সেই দিন তোমরা যা কিছু দেখেছিলে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। আদর্শ আমার জন্য খুব জরুরি এবং তোমরা দুজন আমার জন্য খুব জরুরি। আমাদের সবার মধ্যে কিছুই বদলায়নি, আমি তো সেই তোমাদের মামিই আছে। আদর্শ সেখানে পৌঁছায় আর দেখে যে নয়না যতীন এবং নিতিন একসাথে বোলিং খেলছে। সেখানে তাদের সাথে সে যোগ দেয়। এটা দেখে নয়নাও খুশি হয়। পরে তারা দুজন একা দেখা করে এবং একে অপরকে সরি বলে। আদর্শ বলে শুরু থেকে শুরু করি, ফিরে এসো, তোমার যা কিছু দরকার আমি সব দেব, তুমি সব কিছুর যোগ্য। নয়না বলে আমি এখন আমার ভেতরের নয়নাকে খুঁজে বের করতে চাই। আদর্শ যে এখন মহিলাদের অনুভূতি আরও ভালোভাবে বুঝতে শিখেছিল জিজ্ঞেস করে তুমি কি ভাবছ, খোলাখুলিভাবে বলো। নয়না কিছুক্ষণ ভাবে আর তারপর বলে
এখন তুমি আমার কথা শুনতে চাইছো, কিন্তু আমার কাছে তো কিছু বলার মতো নেই। আমি যদি একা থাকতে চাই এবং যদি তুমি আমাকে ভালোবাসো, তাহলে আমার এই সিদ্ধান্তে আমার পাশে থেকো। দুজনেই কিছুটা আবেগপ্রবণ হয়ে যায়। সন্ধ্যার সময় আদর্শ উজালা আয়না অফিসে পৌঁছায় এবং নবীনের সাথে দেখা করে। এবার তারা দুজনে হাসি মুখে দেখা করে এবং একসাথে পানীয় খায়। আদর্শ জিজ্ঞেস করে, মেহকের কি হলো? নবীন বলে, তুই ঠিকই বলেছিলি, সেই মহিলার নাম নিশনা। 1 পয়সাও পায়নি তার কাছ থেকে। এরপর আদর্শ প্রস্তাব দেয় যে তাদের একটা অ্যাপ শুরু করা উচিত এবং যখন টাকার দরকার হবে তখন মেহকের কাছ থেকে চেয়ে নেব। তখনই আদর্শ জানতে পারে যে অবৈধ প্রাণী ব্যবসার খবরটি প্রকাশিত হতে চলেছে। সে রেগে যায় এবং সাথে সাথে প্রকাশনা বন্ধ করে। এরপর সবাইকে অফিসে ডেকে বকাঝকা করে। সে বলে, আমি যা বলবো সেটাই খবরে ছাপা হবে। জ্যোতি বলে, আমি সত্যি লুকাবো না এবং যদি এমন হয় তাহলে আমি এই কাজ করতে পারবো না। সে অফিস ছেড়ে চলে যায়। পরের দিন সংবাদপত্রে একটা নতুন খবর ছাপা হয়। জেলে মদ পাচার হচ্ছে এবং এর পেছনে মঞ্জুর হাত আছে। সকালবেলা সানি ভালোভাবে সেজে ভিকির সাথে দেখা করতে যাচ্ছিল। দিদা তাকে দেখে জিজ্ঞেস করে, বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছিস? যা খুশি পড়ে যেতে পারিস। এর মাঝেই হঠাৎ সেখানে একজন মহিলা ইন্সপেক্টর আসে এবং সানির বাইকের কাগজপত্র দেখতে চায়। সানির কাছে তো কোনো কাগজ ছিল না। সে মিথ্যা বলতে থাকে যে কাগজপত্র এখনও আমার নামে ট্রান্সফার হয়নি, এটি আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। কিন্তু ইন্সপেক্টর বলে এই বাইকটি মঞ্জুর বাড়ি থেকে চুরি হয়েছে। এটা শুনে সানির বাবা রেগে যায় আর তাকে বকাঝকা করতে শুরু করে। তুই কোথায় আমাদের ফাঁসিয়েছিস? এবং তাকে থাপ্পড় মারে। পুলিশ সানিকে গ্রেফতার করে নিয়ে যায় এবং তার বাবা ইন্সপেক্টরের সামনে হাত জোর করে বলে, দয়া করে এমনটা করবেন না, পুরো পাড়া দেখছে। কিন্তু ইন্সপেক্টর বলে, আপনার ছেলে তো এমনিতেই খুব বিখ্যাত। পুলিশ সানিকে বলে, তুই বলিসনি যে তুই কি কাজ করিস? এরপর তিনি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আপনার ছেলে একটা হোটেলের অভিযানে একজন লোকের সাথে ধরা পড়েছিল। সানির বাবা লজ্জায় তার মাথা নিচু করে ফেলে এবং পুলিশ সানিকে নিয়ে যায়। অন্যদিকে ভিকি সানির জন্য অপেক্ষা করছিল। সে তাকে ফোনও করে, কিন্তু ইন্সপেক্টর সানিকে তার ফোনও দেয় না। এদিকে আদর্শ এখন নতুন আত্মবিশ্বাসের সাথে মেহকের সাথে দেখা করতে যায় এবং তার সামনে স্পষ্টভাবে বলে দেয় যে এখন আপনি আমাদের সংবাদপত্রের কাজে হস্তক্ষেপ করবেন না। আপনার শেয়ার হবে 5%, কিন্তু লাভ পাবেন 200%। মেহক জিজ্ঞেস করে, এই জাদু তুমি কিভাবে করবে? আসলে জিগোলের কাজ করার একটা সুবিধা আদর্শের হয়েছে যে এখন সে মহিলাদের সহজেই মুগ্ধ করতে পারে এবং মেহকের সাথেও তাই হয়। এদিকে সিতারা জানতে পারে যে সানি জেলে আছে। নিকি ভয় পেয়ে যায় যে যদি মঞ্জু আদর্শ পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে সে সিতারার কাছেও পৌঁছে যাবে। সিতারা বলে, যদি মঞ্জু ভেবে থাকে যে জুগনুর সানির সাথে সম্পর্ক ছিল এবং ব্যাপারটা আরও বাড়ে, তাহলে সানি মুখ খুলে দেবে, কিন্তু আদর্শ মুখ খুলবে না। তাই সিতারা এখন আদর্শকে ফাঁসানোর পরিকল্পনা করে। সিতারা গিয়ে সানিকে ছাড়িয়ে আনে, তাকে আশ্বাস দেয় যে তার জেল হবে না, এটা আমার দায়িত্ব, কিন্তু একটা শর্ত আছে। আজকের পর থেকে তুমি আমার ছেলে ভিকির সাথে কখনো দেখা করবে না। রাতে যখন আদর্শ তার বাড়িতে পৌঁছায় তখনই দুজন লোক এসে তাকে জোর করে মারধর করতে শুরু করে। তখনই মঞ্জু ভিডিও কল করে এবং বলে, তুই জানিস না কার সাথে ঝামেলা করেছিস? তুই আমার খবর চেপেছিস, এবার তোর গল্প আমি লিখব। মার খাওয়ার পর আদর্শ কোনো মতে ঘরের ভেতরে আসে আর সেখানে একটা বড় বক্স দেখতে পায়। বক্সটি খুলতেই তার ভেতরে একটা কাটা শুয়োরের মাথা রাখা ছিল এবং একটা কার্ড ছিল যেখানে লেখা ছিল বাঘের জন্য শুয়োর। আদর্শ জুগনুর কাছে যাওয়ার কারণে এখন তাকে এর বড় মূল্য দিতে হবে। যাই হোক, রঙিন সিজন 1 এখানেই শেষ হয়। গাইজ, কেমন লাগলো আজকের এই সিজন 1-এর কাহিনী? তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।